আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূর টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আমি জামির হোসেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ তোমাদের কাছে নিয়ে আসছি রসায়নের পঞ্চম অধ্যায়, যা যাকে বলি থাকি এটা কি রসায়নের একটি বেসিক। যে পঞ্চম অধ্যায় যদি না বোঝা যায় তাহলে পরবর্তী যে অধ্যায়গুলো আছে বোঝা সম্ভব নয়, প্রশ্নের অ্যান্সার করা উত্তর সম্ভব হবে না। যেমন যোজনী, যোজ্যতা যে আছে, তারপর তোমার আছে যৌগমূলক, এগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা ভালো অ্যান্সার করতে পারবো না। এবং রসায়নটা যে আছে তার মেইন বেসিক হলো যোজনী, যোজ্যতা এবং যৌগমূলক, এগুলো তার হচ্ছে মেন বেসিক। এমনকি পঞ্চম অধ্যায়টা কি তার মেন একটা বেসিক। যেমন তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এগুলো না বুঝলে পরবর্তী যে উপরের ক্লাসে যে উঠি আমরা, এবং কি এই 9-10 ক্লাসে যে আছে পরবর্তী অধ্যায় যে যায়, তাহলে আমরা অন্য কিছু বুঝবো না। আর এদেরকে বলা হয় রসায়নের মেন বেসিক। তা চলো আর এই না করি, প্রথমে বলি কি রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন জিনিসটা কি আমার জানতে হবে। রাসায়নিক বন্ধন হলো যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে পরস্পর মৌলগুলো একে অপরে কী করে আকর্ষিত হয়, তাদেরকে বলা হয় রাসায়নিক বন্ধন। দেখে নাও, যে আকর্ষণ শক্তির মাধ্যমে কি বললাম যে রাসায়নিক বন্ধন, যে আকর্ষণ কি বললাম কি যে আকর্ষণ শক্তির মাধ্যমে, যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি পরমাণু কি বললাম, অণুতে দুটি পরমাণু পরস্পর যুক্ত থাকে, পরস্পর কি থাকে যুক্ত থাকে, পরস্পর যুক্ত থাকে, তাকে রাসায়নিক বন্ধন বলে। রাসায়নিক বন্ধন বলে। আমি আবার বলে নেই, যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি পরমাণু পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। যেমন দেখো, যেমন হাইড্রোজেন ক্লোরাইড, এটা কেমনভাবে পরস্পর যুক্ত হচ্ছে দেখো তো। হাইড্রোজেন আর ক্লোরিন, এই আকর্ষণ কি দিয়ে, এই বন্ডটা দিয়ে আকর্ষিত হয়েছে। এই আকর্ষণ দ্বারাই তারা পরস্পর কি যুক্ত হয়েছে, হাইড্রোজেন ক্লোরাইড। দেখো তো, যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি পরমাণু পরস্পর যুক্ত থাকে, এই যে একটি পরমাণু এবং আরেকটি পরমাণু পরস্পর তারা কী দিয়ে যুক্ত হয়েছে, এই বন্ড দিয়ে। এই বন্ডে যুক্ত কিছু কি হাইড্রোজেন ক্লোরাইড, এটা হচ্ছে কি রাসায়নিক বন্ধন। যেমন দেখো, সোডিয়াম ক্লোরাইড দিলাম, সোডিয়াম ক্লোরাইড, তারা পরস্পর কি দিয়ে, এই বন্ড দিয়ে যুক্ত হয়েছে, কি সোডিয়াম, এটা দিয়ে যুক্ত হয়ে কি হয়েছে এখন সোডিয়াম ক্লোরাইড। ঠিক এরকম আছে দেখো, ম্যাগনেসিয়াম অক্সাইড, দুইটা বন্ধন যুক্ত করলাম, এরা হাত দুই, কয়টি বন্ধন যুক্ত হচ্ছে, দুইটি। এটা উৎপন্ন কি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক তদ্রূপ দেখো আবার ক্যালসিয়াম, দুইটা বন্ধন যুক্ত হয়ে কয়টা বন্ধরা, ঠিক দুইটা, এখানে কয়টি, দুইটি, যুক্ত হয়ে কি হয়েছে, ক্যালসিয়াম অক্সাইড। এইভাবে তারা পরস্পর একে অপরের সাথে সংযুক্ত হয়, তা হচ্ছে কি রাসায়নিক বন্ধন। দেখো তো কি বলছি, যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি আমরা একটু দেখে নেই, এটা তোমরা তুলে নিও। যোজ্যতা ইলেকট্রন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে
সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলা হয়। আর যে সকল মৌলের মধ্যে সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলা হয়। যেমন তুমি দেখো, প্রথমেই আমি যদি সোডিয়াম দিই, আগে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? সোডিয়াম কত? 11। না দিয়ে দিই। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তো 1s2 2s2 2p6 3s1 2 4 6 আর 2 4 আর 6 কত? 10 10 আর 1 11। দেখো তো সর্বশেষ কক্ষপথ কোথায়? ঠিক 3 আছে। সর্বশেষ কক্ষপথে কি বলছিলাম? যতগুলো ইলেকট্রন থাকবে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। তাহলে এই সর্বশেষ সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে? 1টি ইলেকট্রন আছে, তাকে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন বলা হয়। দেখো তোমার বই যেটা আছে, যেভাবে আছে, এটা নিউক্লিয়াস কার নিলাম? সোডিয়ামের নিউক্লিয়াস নিলাম। প্রথম কক্ষপথ কয়টা আছে? 2টা। দেখো কয়টা আছে এখানে? 2টা। 1টি ইলেকট্রন 2টি ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে কয়টি আছে? 8। 2 4 6 8। সর্বশেষ কক্ষপথ কয়টি আছে? 1টি। দেখো তো এইভাবে যদি দেওয়া হয়, সর্বশেষ কক্ষপথে সোডিয়ামে কয়টি আছে? 1টি আছে। তাহলে সোডিয়াম এর যোজ্যতা ইলেকট্রন কত? 1। তাহলে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকবে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলা হয়। তাহলে পটাশিয়াম দেখে একবার দেখাও তো, ভাঙ্গিনে পটাশিয়াম কত? পটাশিয়াম 19। 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 2 4 10 12 18 আর 1 19। তো সর্বশেষ কক্ষপথ কত আছে? 4-এ আছে। সর্বশেষ কক্ষপথে যখন 4-এ আছে, সর্বশেষ কক্ষপথে তো ইলেকট্রন কয়টি আছে? 1টি। তাহলে এখানে পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? 1। এটাকে তুমি যে এইভাবে তৈরি করো, এটার মতন প্রথম কক্ষপথ পটাশিয়াম দিয়ে দিলাম। প্রথমে কয়টি? 2টি। তৃতীয় কক্ষপথে 8টি। 2 4 6 8। প্রথম কক্ষপথ গেছে, দ্বিতীয় কক্ষপথ গেছে, তৃতীয় কক্ষপথ নিব এখন। দ্বিতীয় কক্ষপথে 8টি। তাহলে এইখানে দ্বিতীয় কক্ষপথ কয়টি আছে? এটাও 8টি আছে। 2 4 6 8। এবং দেখো তো চতুর্থ কক্ষপথে কয়টি আছে? 1টি। তার সর্বশেষ কক্ষপথ 4। 1 2 3 4। তার সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 1টি। তাহলে পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1। আরও দেখে নেই। দেখো নাইট্রোজেন। নাইট্রোজেন কত? 7। পারমাণবিক সংখ্যা কত? 7 নাইট্রোজেনের। তাহলে 1s2 2s2 2p3 2 আর 2 4 আর 3 7। তার প্রথম কক্ষপথে আছে 2টা। দ্বিতীয় কক্ষপথ কয়টা আছে দেখো তো? 3 আর 2 কত? 5। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন 5। তার নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন 5। যদি এইভাবে দেই কক্ষ আকারে, প্রথম কক্ষপথে 2টি। নাইট্রোজেনের কয়টি কক্ষপথ? 2টি কক্ষপথ। তাহলে দ্বিতীয় কক্ষপথ কয়টি আছে? 5টি। 2 4 5। তাহলে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথ কত নম্বরে আছে? 2 নম্বরে। 2 নম্বর কয়টি আছে? 2 4 5টি। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কত আছে? 5। তাহলে কি বলছিলাম? কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকবে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। এরকম যদি দেখো ক্লোরিন, যদি ক্লোরিনে আমরা যাই, ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত? তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত দেখি। ক্লোরিন পারমাণবিক সংখ্যা কত?
17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p। দেখো আর হিসাব করে নেই, 2 4 10, 10 আর 2 12, 12 আর লাই কত 5। দেখো সর্বশেষ কত আছে, 2 4 10 12, 12 আর 5 কত 17। তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টি আছে, 5 আর 2 কত 7, সরি 5 দিয়ে দিচ্ছি 7 হবে। দেখো তো ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে, 7টি ইলেকট্রন আছে। তাহলে ক্লোরিনের যোজিত ইলেকট্রন কত 7। দেখো তারপর আমরা যাব কি যোজনী এবং যোজ্যতা কাকে বলে এবং তার যোজনী কত সেটা আমরা শিখে নেই। কি বলছি, যোজনী। তারা যোজনী বা যোজ্যতা কাকে বলে, যোজনী বা যোজ্যতা কাহা কি বললাম, যোজনী বা যোজ্যতা কি বললাম, কোনো গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। যেমন দেখো একটি পরমাণু দিলাম সোডিয়াম, তার সাথে কি দিলাম কি ক্লোরিন। দেখো তো এখানে সোডিয়াম এবং ক্লোরিন কত আছে, এখানে সোডিয়াম একটা, ক্লোরিন কয়টা একটাই। তাহলে এরো যোজনী এক, এরো যোজনী হলো কি তোমার এক। যদি কি হাইড্রোজেন ক্লোরাইড, এখানে হাইড্রোজেন কয়টা আছে একটা, ক্লোরিন কয়টা আছে একটা, তাহলে এরো যোজনী এক, আবার এরো যোজনী এক। ঠিক তদ্রূপ যদি তুমি আবার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আমরা জানি কি দুইটি মৌল যখন একসাথে বসে তখন তাদের যোজনী কি করে কি এক চেঞ্জ করে, আর এর যোজনী একে দিবে আবার এর যোজনী একে দিবে। তাহলে এর যোজনী একে দিয়ে দিছে আবার এর যোজনী একে দিছে, তাহলে এখানে ক্লোরিন কয়টা আছে দুইটা, তাহলে ম্যাগনেসিয়াম দিছে তাকে দুইটা, তাহলে এখানে ম্যাগনেসিয়াম যোজনী 2 আর ক্লোরিন দিছে তাকে কয়টা একটা, তাহলে এখানে ক্লোরিন যোজনী 1। এটা দেখে আমরা বুঝতে পারবো তাহলে ম্যাগনেসিয়াম যোজনী কত হয়েছে 2 আর ক্লোরিন যোজনী এখানে কত হবে 1। আমরা আরও জানি কি যে সকল মৌল অক্সিজেনের সাথে যুক্ত হয়, কি যে সকল মৌল যদি অক্সিজেনের সাথে যুক্ত হয় অক্সিজেন যত থাকবে তাকে দ্বিগুণ করলে যত হবে অপর মৌল যোজনী তত। যেমন দেখো ম্যাগনেসিয়াম অক্সিজেন, এখানে অক্সিজেন কয়টি আছে দেখো তো একটি, একে দ্বিগুণ করো তাহলে কয়টি হচ্ছে 2, তাহলে এখানে অপর মৌল যোজনী তত, তাহলে এখানে ম্যাগনেসিয়াম যোজনী হবে 2। এইভাবে যদি আরও ক্যালসিয়ামের সাথে সংযুক্ত করি, ক্যালসিয়াম অক্সিজেন, এখানে অক্সিজেন কয়টা আছে কি বলছি মৌলের সাথে বলছি, অক্সিজেন যদি অন্য একটি মৌলের সাথে পরস্পর সংযুক্ত হবে অক্সিজেন জয়টা হবে তাকে দ্বিগুণ করলে অপর মৌলের যোজনী তত। দেখো এখানে অক্সিজেন কয়টা আছে একটি আছে, একে যদি দ্বিগুণ করি তাহলে কয়টি হবে 2, তাহলে অপরের মৌলের যোজনী হবে 2। মনে থাকবে অক্সিজেনের সাথে যে সকল মৌল যুক্ত হবে অক্সিজেন যত থাকবে তাকে দ্বিগুণ করলে যত হবে অপর মৌল যোজনী তত। এখন যোজনী কীভাবে করে বাহির করতে হয়, আমরা ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমরা যোজনী কিছু বাহির করে শিখে নেই। দেখো তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11। আমরা আরও জানি কি তার কিছু বেশ কয়েকটা নিয়ম আছে, সেই নিয়ম বলে দিব আমি। যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে শুধু s অরবিটাল থাকে, কি থাকে শুধু s অরবিটাল থাকে, s অরবিটালের উপর যতগুলি ইলেকট্রন থাকবে ওই মৌলের যোজনী তত। কি বললাম, যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকবে তাকে ওই কী বললাম শুধু s অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে তার ওই মৌলের যোজনী তত। যেমন আমরা দেখে নেই, সোডিয়ামটা দেখে নিই। দেখো তো সোডিয়াম কত 11, পারমাণবিক সংখ্যা কত 11, 1s2, 2s2, 2p6,
3s1। তার সর্বশেষ কক্ষপথ কিসে আছে? 3 আছে। 3 কি অরবিটাল? s অরবিটাল। তার উপরে কয়টি ইলেকট্রন আছে? একটি। তার যোজনী হবে 1। অর্থাৎ s এর উপরে যতগুলি ইলেকট্রন থাকবে 1 হতে পারে অথবা 2 হতে পারে। s কয়টি ইলেকট্রন গ্রহণ করতে পারে? 1 অথবা সর্বোচ্চ 2টি গ্রহণ করতে পারে। এখন s এর উপর জয়টা ইলেকট্রন থাকবে 1 অথবা যদি 2 থাকে তার যোজনী তত হবে। তাহলে এখানে সোডিয়ামের কত আসছে? 2 4 দেখো 10 আর 1 11। সর্বশেষ কক্ষপথে 3 আছে। 3 এর s অরবিটাল, তার ইলেকট্রন কয়টা আছে? একটি। তাহলে সোডিয়ামের যোজনী 1। ঠিক এরকম ম্যাগনেসিয়াম, দেখো ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা কত? 12। 1s2 2s2 2p6 3s2 2 4 10 আর 2 কত? 12। সর্বশেষ কক্ষপথে কিসে আছে? দেখো 3 আছে। এখানে কি অরবিটাল আছে? শুধু s অরবিটাল আছে। তার উপর ইলেকট্রন কয়টি আছে? 2টি। তার যোজনী হবে তার 2। এখানে তার যোজনী কত? 1। এখানে তার যোজনী বাড়িয়েছে 1 আর ম্যাগনেসিয়াম কত বাড়িয়েছে? 2। ঠিক দেখো পটাশিয়াম পারমাণবিক সংখ্যা কত? 19। 1s2 2s2 2p6 3s2 3p। হিসাব করে 2 4 10 12 18 আর 4s1 19। দেখো তো তার সর্বশেষ কক্ষপথে পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথ কত নম্বরে আছে? 4 নম্বরে আছে। তার কি আছে? শুধু s অরবিটাল আছে। এখানে ইলেকট্রন কয়টি আছে? একটি। তাহলে তার যোজনী হবে 1। তাহলে পটাশিয়ামের যোজনী হবে কত? 1। যোজনী হবে তার 1। তাহলে s অরবিটাল থাকলে তার যোজনী কত? s অরবিটাল যতগুলো ইলেকট্রন থাকবে তার যোজনী তত হবে। অবশ্যই আমরা সেটা বুঝতে পারছি। দেখি পরবর্তী যোজনীগুলা কিভাবে বাহির করব আমরা দেখে নেই একটু। যোজনী, আমরা জানি যোজনী কত প্রকার? জানা আছে কি? যোজনী 4 প্রকার। কি কি সে দেখে নেই। পরিবর্তনশীল যোজনী, পরিবর্তনশীল যোজনী। তারপর দেখো সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত দেখো 4 প্রকার কি কি? পরিবর্তনশীল যোজনী, সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, এমনকি সুপ্ত যোজনী। পরিবর্তনশীল যোজনী কাহাকে বলে? যে সকল মৌলের সর্বশেষ, অর্থাৎ যে সকল মৌলের একের অধিক যোজনী আছে তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন 1টি হইতে পারে, 2টি হইতে পারে, 3টি, অর্থাৎ 2 3 4 5 6, অর্থাৎ একের অধিক যেগুলো থাকবে যোজনী। একটি মৌল যদি 2টা হতে পারে, 3টা 4টা হতে পারে, এরকম যত যার একের অধিক যোজনী থাকবে তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন দেখো এখানে নাইট্রোজেনের কত পারমাণবিক সংখ্যা? 7। 1s2 2s2 2p3। দেখো তো 2 2 4 আর 3 7। এখন তার যোজনী পরিবর্তনশীল সে হয় কেমন করে সে দেখিনি আগে। দেখো আমরা সহজ ভাষায় আগে বুঝি। যদি s এবং p অরবিটাল থাকে সেগুলো আমরা যোগ করে নেব। কি বলছি কি? যদি s যোগ p থাকে তার উপর যোজনী যত থাকবে সেটা আমরা কি করে দিব? সমষ্টি যোগ করে দিব। তাহলে এখানে এর আছে কত? 2টি। তাহলে এর আছে কত?
2 আর এখানে 3, 2 3 কত 5, তার এখানে তার সর্বোচ্চ কত 5। এখন দেখো এখানে যে তার এটা 5 হয়েছে, এখন তার অষ্টক পূরণ করার জন্য আমরা জানি অষ্টক কাদেরকে বলা হয়, যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে s এবং p অরবিটাল পরিপূর্ণ থাকে তাদেরকে অষ্টক বলা হয়, তাই নয় কি? ঠিক তদ্রূপ দেখো অষ্টক থাকে কয়টি 8টি, তার মানে কি 8, এস এ থাকে 2, p এ থাকে 6, তার মানে কি তারা পরিপূর্ণ হয়ে গেছে 8। এইখান থেকে যদি আমি এখানে কত বাড়িছে 5, যদি 5 বাতিল করি তাহলে -3, তাহলে তার যোজনী কত বাড়িছে, এটা একটা আর এইটা একটা, সর্বোচ্চ অর্থাৎ টোটালটা যোগ করার পর যেটা হবে সেটাতে একটা যোজনী, এবং অষ্টক থেকে তার যত বাইর হবে সেটা বিয়োগ করলে তার নিম্ন যোজনী। তার এখানে তার নিম্ন যোজনী কত 3, এবং সর্বোচ্চ তার কত বাড়িছে 5। এটা সাধারণ শর্টকাট নিয়ম বললাম, কিন্তু বইয়ের ভাষায় দেখো আরটি দেখে নেই। আমরা জানি যখন তাদেরকে উত্তেজিত করা হয় তখন তারা কি হয়, বেজোড় অবস্থায় থাকে, এটা বইয়ের ভাষায় বলতেছি। এটাকে যে ভাঙানো হয় 1:2, 2s, 2px, 2py, 2pz, যখন তাদেরকে ভাঙানো হয় উত্তেজিত করা হয় ভাঙানো হয়, আর তখন যোজনীগুলো কি তারা কি থাকে, বেজোড় অবস্থায় থাকে। দেখো তো পি এর মধ্যে কয়টি ইলেকট্রন আছে, 3টি, তাকে 3টি ভাগে বিভক্ত হয়ে গেছে। কয়টি ভাগ বিভক্ত হয়েছে, 3টি। তখন তারা বেজোড় অবস্থায় যতগুলো থাকবে তার যোজনী হবে কি তত। তার সর্বশেষ কক্ষপথে কি 2 আছে, তার পি এ এখানে কয়টি আছে, 3টি খণ্ডে বিভক্ত হয়েছে, তাহলে তার এখানে কয়টি আছে, 3টি, তাহলে তার যোজনীয় যোজনী 3। এটাকে যদি উত্তেজিত করি আবার কি করলাম, উত্তেজিত করার পর 1:2, এটা একটু ফাঁকা রাখে দেই, 2s, 2px, 2py, 2pz। এখন দেখো 2pxy, এই তিনটা তো 1 2 3, তাহলে বেজোড় অবস্থা আছে। যখন একে উত্তেজিত করা হয়েছে, এখানে যে 2টা ইলেকট্রন ছিল এখান থেকে জাম দিয়ে চলে গেছে এখানে একটি, তাহলে এখানে থাকে কয়টি, একটি। দেখো জাম দিয়ে চলে গেছে কোথায়, এখানে চলে গেছে, তাহলে তার বেজোড় অবস্থা কয়টা হয়েছে, 1 2 3 4 5। তাহলে দেখো তার সর্বোচ্চ যোজনী এখানে আছে তার কত, 5। বোঝা গেছে এখানে? তার নাইট্রোজেন যোজনী কয়টা বাইর হচ্ছে, 2টি, একটা হচ্ছে 3 আর একটা কত 5। এদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। দেখো আরো দেখে নেই, ফসফরাস এর পারণ সংখ্যা কত, 15। একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p, দেখে নাও 2 4 10 12, লাগবে কত আর 3, 15। তাহলে এর 2 4 10 আর 2 12 আর 3 15 আসতেছে। দেখো তো তার সর্বশেষ কক্ষপথে যদি আমরা শর্টকাটে বলতে চাই, তার সর্বশেষ কক্ষপথ কি আসছে, এখানে 3 আসছে। তাহলে এস এ কয়টি ইলেকট্রন আছে, 2টি, পি এ কয়টি আছে, 3টি, 3 2 5, তার সর্বোচ্চ যোজনী তার কত বাইরে গেছে, 5, অর্থাৎ টোটালটা যোগ করার পর কত বাইরেছে, 5, তার সর্বোচ্চ যোজনী কত, 5। ঠিক তদ্রূপ এখন এই 5 অষ্টক, আমরা জানি কি অষ্টক কারা হয়, এখানে যদি 1 থেকে s এবং p অরবিটালে যদি ps এবং p অরবিটালে যদি 1 থেকে 4-এর নিচে থাকে অর্থাৎ 4-এর মধ্যে থাকে, সেগুলো আমরা আলাদা সমষ্টি করে নিব। আর তার উপরে যেগুলো হবে সেগুলো তোমার হবে কি পরিবর্তনশীল যোজনী। 1 থেকে 4-এর উপরে যা হবে সেটি হবে কি পরিবর্তনশীল যোজনী। এখন দেখে নিই কেমন করে সেটা পরিবর্তনশীল যোজনী হয়েছে, আমরা অবশ্যই কিছু আগে দেখে নিচ্ছি। আর সেইগুলো তারা কি করতে চায়, অষ্টকে পূরণ হইতে চায়। অষ্টক মানে কি, এস এর উপর থাকবে তোমার 2টা, পি এর উপর থাকবে কয়টা, 6টা, টোটাল কয়টা হচ্ছে 8টা, তাদেরকে বলা হয় অষ্টক। তারা হচ্ছে স্বাধীন,
যাকে বলা হয় অভিজাত। ঠিক তদ্রূপ দেখো এখানে আমার ফসফরাসে কয়টা বাড়ি ছিল? 5টা। তাহলে তারাও তো স্বাধীন হতে চায়, কেন তারাও কি অষ্টপূর্ণ হইতে চাচ্ছে, কেন 4-এর উপরে হয়ে গেছে, 5, 6, 7 এরকম যদি হয়ে যায় তারা সবাই কি অষ্টক হতে চায়। যখন সে 4-এর উপরে হয়ে গেছে, এখন কয়টা হয়েছে? 5টা। তাহলে অষ্টক হইতে লাগবে কয়টা দেখো তো। তাহলে এখান থেকে আমার 5 বাতিল করে দিই, 5, তাহলে -3। তাহলে দেখো এখানে যোজনী আরেকটা বাড়ি, সেটা কত আসছে? তো আর 3। যোজনীতে অলওয়েজ কী হয়? সর্বদাই কী হয়? প্লাস হয়। তাহলে এর যোজনী কত আসছে তোমার? 3। আর এখানে কয়টা ছিল? তাহলে ফসফরাসের একটা যোজনী হয়েছে কত? একটি কত বাড়িছে? 5। আরটি কত বাড়িছে? 3। অষ্টক পূরণ করতে লাগে কয়টা? তার 5টা আছে, 8 মিলিতে লাগে কত? আরও 3। তার নিম্ন যোজনী হয়েছে তার কত? 3। এবং উচ্চ যোজনী হয়েছে তার কত? সর্বযোজনী হয়েছে তার কত? 5। তার ফসফরাসের 2টি যোজনী বাহির হয়ে গেছে, একটি হচ্ছে 3, আরেকটি হয়েছে কি? 5। এখন একে যদি আমরা বইয়ের বাসায় যাচ্ছি, কিছু কাজ করি নেই, দেখো একে যদি আমরা ফসফরাসকে ভাঙিয়ে নিই, প্রথমে 1:2, 2:2, 2p6, 3:2, 3px, 3py, 3pz। এখানে পি এর উপর কয়টি আছে? 3টি, 1, 2, 3। এখন দেখো এখানে বেজুর অবস্থায় কয়টি আছে? বেজুর অবস্থায় যতটি ইলেকট্রন থাকবে তার যোজনীও তত। দেখো তো বেজুর অবস্থা কয়টি আছে? 3টি। এখানে তার যোজনী 3। তার যোজনী কত হয়েছে? 3। দেখো যোজনী 3। তাকে যদি আবার উত্তেজিত করি, ফসফরাসকে যদি আবার তাপ দেওয়া হয়, 2s2, 2p6, 3s, এটা একটু বাকি রাখলাম। দেখো 3px, 3py, 3pz, 2, 3, 3pxy। দেখো তো এখানে যখন উত্তেজিত করলাম, কি করলাম? একবার উত্তেজিত করার পর এখানে ইলেকট্রন ছিল কয়টি? 2টি। এখান থেকে একটি ইলেকট্রন জাম দিবে, জাম দিয়ে চলে যাবে কোথায়? যাকে বলা হয় কোয়ান্টাম জাম। একটি চলে যাবে এখানে। তাহলে এখানে ইলেকট্রন থাকে যাবে কয়টি? একটি। এখন দেখো তো এখানে বেজুর অবস্থায় ইলেকট্রন কয়টি আছে? 5টি। তাহলে ফসফরাসের যোজনী কয়টা বাড়িছে? এখানে 3, আর এখানে কত? 5। আর শর্টকাট নিয়ম যেটা আগে বললাম সেটাই ওইভাবে করতে পারো। আর বইয়ে যে লিখতে চাও, যখন তুমি সৃজনশীল ক্রিয়েটিভ কোশ্চেন যখন তুমি বিস্তারিত আগে লিখবা, তখন তুমি এই নিয়মটা দেবা। আর যদি তুমি এমসিকিউ যে শর্টকাটে তুমি কাজ করতে চাও, তাহলে আগে যে নিয়মটা বললাম সেভাবে শর্টকাটে তুমি অবশ্যই এমসিকিউ কার করতে পারবা। তাহলে পরিবর্তনশীল যোজনী কাকে বলে বুঝতে পারছো অবশ্যই। দেখো PCl5, আমরা দেখতে PCl3। ফসফরাস যোজনী কয়টা বাইর করছিলাম? 2টা। একটা 3 বাইর করছিলাম, একটা কি বাইর করছি? 5। এখন সর্বোচ্চ যোজনী কত? তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত? 5। এটা বুঝতে পারছো? পরিবর্তনশীল যোজনী হয়েছিল সেটা কি? 2টা যোজনী। পরিবর্তন যাদের হয় সেটা কি? একের অধিক যোজনী যাদের থাকবে তাদেরকে বলা হয় কি? পরিবর্তনশীল যোজনী। যেমন ফসফরাসের বাইরে ছিল কয়টা? 2টা। তাহলে সর্বোচ্চ যোজনী ফসফরাস কত? 5। এখন সক্রিয় যোজনী কি? দেখো তো এখানে PCl5 দিছি, অর্থাৎ যে যোজনীটা তোমার উপস্থিত থাকবে সেটা তার কি বলা হয়? কি? সক্রিয় যোজনী। এখানে ফসফরাসের সক্রিয় যোজনী কত? 5। এখানে ফসফরাসের সক্রিয় যোজনী কত? 3। কেন? এখানে তার উপস্থিত কত আছে? 3 আছে। ঠিক তদ্রূপ তুমি যে আরও দেখাতে চাও, N2O5, এখানে দেখো তো এখানে কার কত? এখানে নাইট্রোজেন তখন কি বাইর করছিলাম? 3 এবং 5 তার যোজনী। তার সর্বোচ্চ যোজনী নাইট্রোজেন কত? এখানে 5। আর অক্সিজেন তো একটি থাকে, যা হয়েছে তার কত? 2। তারা 1 চেঞ্জ করছে। তাহলে দেখো তো এখানে সক্রিয় যোজনী, এখানে নাইট্রোজেন সক্রিয় কত?
তার যোজনী 5। অক্সিজেন সক্রিয় কত, এখানে তার 2। এ কথা আর কি হয়েছে কি তার অর্থাৎ যে যোজনী তার উপস্থিত থাকবে সেটা তার হবে কি সক্রিয় যোজনী। এখন সক্রিয় যোজনী বুঝতে পারলাম, তাহলে সুপ্ত যোজনী জিনিসটা কি? সুপ্ত যোজনী তাহাকেই বলে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, যেটা বাইর হবে সেটা তার কি সুপ্ত যোজনী। যেমন তুমি দেখো সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী, এটা কার বাইর করতেছি? সুপ্ত যোজনীর। সুপ্ত সুপ্ত যোজনী। সরি, ডিপ লেখা দিচ্ছে তো একটু বেশি সমস্যা হয়ে যাচ্ছে। সুপ্ত যোজনী, আমি এখানে কি দেখাইছিলাম দেখো তো, PCl5 আর PCl3 এর সুপ্ত যোজনী কত? PCl5 এর। তাহলে PCl5 যে সুপ্ত যোজনী বাহির করতে চাই, এখানে তার ফসফরাস সর্বোচ্চ যোজনী কত? 5 দিলাম। সক্রিয় আছে কত? 5। যেটা বাহির হবে সেটা তার কি সুপ্ত যোজনী। তাহলে এখানে PCl5 এর ফসফরাসের সুপ্ত যোজনী হলো কত? 0। এখন যে এটা দিয়ে দেখতে চাই দেখো তো, PCl5 এর সর্বোচ্চ যোজনী কত? 5। এখানে সক্রিয় উপস্থিত আছে কত? 3 ইকুয়াল 5 থেকে 3 গেলে 2। তাহলে PCl3 অর্থাৎ ফসফরাসে এখানে তার সুপ্ত যোজনী কত? 2। এরকম যত যা আছে সব বাহির করা যাবে। দেখো তাহলে এটা কেমন করে বাইর করবো? আমরা জানি কি নাইট্রোজেন সর্বোচ্চ কত? 5। সক্রিয় কত আছে? 3। তাহলে কত বাইর হচ্ছে? 5 থেকে 3 বাদ দিলে 2। এখানে নাইট্রোজেন সর্বোচ্চ কত? 5। এখানে উপস্থিত আছে কত? 5। তাহলে এখানে নাইট্রোজেনের তার সুপ্ত যোজনী 0। তাহলে পরিবর্তনশীল যোজনী, সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? এখন দেখো আমরা যাব যৌগমূলক ও তাদের যোজনী। যৌগমূলক ও তাদের যোজনী। যৌগমূলক ও তাদের যোজনী। যৌগমূলক ও দেখো কি বললাম, যৌগমূলক ও তাদের যোজনী জিনিসটা কি? একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আদান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে, এ ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। তাহলে যৌগমূলক জিনিসটা কি বুঝতে পারছো অবশ্যই। যেমন দেখো কি বলছিলাম, যৌগমূলক NH4, এখানে দেখো তো এ একটি মৌল, এ একটি মৌল, তারা পরস্পরের সাথে কী হয়েছে? সংযুক্ত হয়েছে। সংযুক্ত হয়ে একটি পরমাণু গুচ্ছ তৈরি হয়েছে। এখানে তার আদান কয়টি আছে? একটি, প্লাস আদান। তার যোজনী হবে 1। জয়টি তার আদান দেওয়া থাকবে উপরে, তার যোজনী তত হবে। এখন দেখো SO4, এখানে কত আছে দেখো তো? SO4 এখানে বন্ড 2 আছে, অর্থাৎ 2 মাইনাস দেওয়া আছে। এখানে আদান মাইনাস আছে। এখন তার যোজনী কত? 2। আমরা জানি কি যোজনী অলওয়েজ সর্বদাই কি প্লাস হয়, যোজনী কোনোদিন মাইনাস হয় না। কিন্তু তার আদান হয় প্লাস মাইনাস, কিন্তু যোজনী কোনোদিন মাইনাস হয় না, যোজনী সবসময় কী হয়? প্লাসে হয়।
তাহলে এখানে সালফেটের যোজনী কত 2, NH4 অ্যামোনিয়ার যোজনী কত 1। ঠিক তদ্রূপ এখানে যে আছে নাইট্রেট NO3, হ্যাঁ এখানে তো কত দেওয়া আছে, নাইট্রেট বলবো, এটা সরি ভুল হয়ে গেছে, NO3 দিব, NO3। দেখো নাইট্রেট কত আছে যোজনী, এখানে আদান কত আছে -1, তার যোজনী হবে 1। এরকম যত যা আছে, যেমন ফসফেট কত আছে দেখো তো, তার আদান কত আছে এখানে -3, তার যোজনী হবে 3। PH4+1 দেখো তো এখানে কয়টা আছে, এর আদান কত আছে, একটা আছে, প্লাস 1 আছে, তাহলে ফসফেটের যোজনী হবে তার, ফসফোনিয়াম যোজনী হবে কত, তার ফসফোনিয়াম, তাহলে তার যোজনী হবে কত 1। ঠিক তদ্রূপ যদি আরও এইভাবে দেওয়া থাকে, NO3 SO4 এর যোজনী একে দিবে, এর যোজনী কি একে দিবে, তাহলে এটা দাঁড়াবে কি দেখো তো এখানে NO3 এত SO4। আমরা যদি এই দুইটাকে একসাথে কম্পেয়ার করি দেখো তো, এর যোজনী একে দিবে, আবার এর যোজনী কি এক্সচেঞ্জ করবে একে দিবে, তাহলে কি দাঁড়াচ্ছে, একে দিয়ে দিছে, আবার একে দিছে, একে দিছে, তাহলে দেখো এখানে নাইট্রেট কয়টা আছে 2টা, সালফেট কয়টা আছে 1টা। আমরা জানি কি এ একে দান করছে, এ একে দান করছে, তাহলে এর যোজনী হবে 2, আর একে দান করছে এখানে কয়টা আছে 1টা, তাহলে এর যোজনী হবে 1। এইভাবে তারা যখন অল্টারনেট করবে, যেমন আরও দেখো CO3 আর দিব আমি CO3, যদি আমি এর সাথে কম্পেয়ার করি, দেখো তো এখানে আমি একটা চার্ট লিখে রাখছি, এখানে কয়টা আছে, এর এটা দিচ্ছি, এটা কি আছে এখানে 2 আছে এখানে, তাহলে এ 2 কাকে দিবে একে দিবে, আর বাইকার্বনেট আছে, বাইকার্বনেট কত আছে 1, একে কাকে দিবে একে 1 দিবে। ঠিক তদ্রূপ হয়ে যাবে কি CO3 এখানে হবে যোজনী, তাহলে তার অল্টারনেট করলে কি এর যোজনী একে দিছে আর এর যোজনী একে দিছে, তাহলে এর যোজনী হবে কি হাইড্রোজেন বাইকার্বনেট, অর্থাৎ বাইকার্বনেট যোজনী কত হবে 1, আর এ যখন একে দিছে এর যোজনী হবে, অর্থাৎ কার্বনেট এর যোজনী হবে কত 2, এর 2 আর এর হয়েছে কি 1, কেন এত দান করছে এক্সচেঞ্জ করছে, আর একে দিছে। এইভাবে আমরা যোজনী দেখতে পারবো, এমনকি বুঝতেও পারবো। যোজনী তার অল্টারনেট করবে, অপর পক্ষে যোজনী যাকে ওই পক্ষে দিবে তার অপর পক্ষে যোজনী তত হবে। আরও কিছু উদাহরণ দেখলে বোঝা যাবে আমাদের যোজনীগুলা। অ্যামোনিয়াম কাকে দিচ্ছে, ধর ফসফেট, অ্যামোনিয়াম নিয়ে ফসফেটের কাছ থেকে PO4, এর যোজনী কত 3 একে দিবে, আর এর যোজনী কত 1 একে দিবে, অল্টারনেট। তাহলে এটা আমরা লিখতে পারি কীভাবে, এভাবে লিখতে পারি NH4 3 আর PO4 ফসফেনিয়াম। তাহলে এইখানে এর যোজনী কত, কেন একে দান করছে কত 3, তাহলে এর যোজনী হবে 3, আর একে দিছে এক্সচেঞ্জ করছে, তাহলে এর যোজনী কত 1, কেন সে একটি তার যোজনী, দেখো এখানে একটা দিচ্ছে, তাহলে এর হবে অ্যামোনিয়াম যে আছে এর হবে কত 1, আর ফসফেট একে দান করছে 3টা, তাহলে ফসফেট যোজনী কত হবে 3। তাহলে এই ফসফোনিয়াম যে আছে ফসফেটের যোজনী হবে কত 3, আর অ্যামোনিয়াম যোজনী হবে কত 1। এটা এখন এবার দেওয়া ছিল, আদান দেওয়া ছিল, আমরা বুঝতে পারছি। এখন আদান দেওয়া নাই, তাহলে আমরা কেমন করে বুঝবো কার যোজনী কত? দেখো তো PO4 এটা কেমন করে বুঝতে পারবে যোজনী কত? দুইটি মৌল একসাথে আছে, একটি যৌগমূলক হয়ে গেছে, তাহলে এর যোজনী কত কেমন করে বুঝতে পারবো? আগে মত দেওয়া ছিল, যেমন এখানে দেওয়া ছিল আদান তার দেওয়া আছে, এগুলা কি সম্পূর্ণ আদান দেওয়া আছে। এখন ধরো তোমার দেওয়া নাই, MCQ চলে আসছে, এখানে
ফসফেটের যোজনী কত, এখানে ফসফেট এর যোজনী কত, তা তুমি কেমন করে বুঝবা? দেখো সহজ পদ্ধতি, দুইটা পদ্ধতি আমরা শিখাই দিচ্ছি, দুইটা পদ্ধতি শিখাই দিব, ইনশাআল্লাহ আর ভুল হবে না। দেখো প্রথম নিয়মটা হলো কি, এটা যদি আমি নিয়মে একে যাই, দেখো এখানে ফসফেট তার সর্বোচ্চ, অর্থাৎ ফসফরাস তার সর্বোচ্চ যোজনী কত ছিল মনে আছে? 5। অক্সিজেন তার আদান কত, অর্থাৎ যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে, এটা একটু আলোচনা করে দেখো তো, এর আদান কত? -2। এখানে পরমাণু আছে কয়টা? 4। এখানে অক্সিজেনের পরমাণু কয়টা? 4টি আছে, আর তার আদান কত? -2। 5 প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, তাহলে 8 থেকে যে 5 বাদ দাও কত? 3। তাহলে এখানে এর যোজনী হবে কত? 3। তাহলে এটা হয়ে যাবে কি, এটা আদান তার কত হয়ে যাবে? 3, তার যোজনী হবে 3। এটা একটা নিয়ম। অথবা আর একটা নিয়ম তুমি দেখতে পারো, দেখো সর্বোচ্চ এখানে হাত কার বড়? ফসফরাসে, ফসফরাস ঠিক মাঝখানে রাখলাম। এখানে অক্সিজেন আছে কয়টা? 4টি আছে, তাহলে 4টি হাত চারপাশে দিয়ে দিই। এখানে অক্সিজেন 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 দিয়ে দিলাম। দেখো 1 2 3 4, 4টি অক্সিজেন আমি দিয়ে দিলাম। কিন্তু অক্সিজেনের হাত কয়টি করে আমরা জানি? 2টা করে হাত। কিন্তু ফসফরাসের হাত কয়টা? সর্বোচ্চ 5টা। এখানে তার হয়েছে কয়টা? 4টা। লাগবে কয়টা? আরও একটা। যে কোনো এক পাশে আমি দিয়ে দিলাম। কিন্তু এটা ফসফরাসের হাত এখন 4টি পূরণ হয়ে গেছে, না 5টি পূরণ হয়ে গেছে। কিন্তু অক্সিজেন এটা 2টা পূরণ হয়েছে, কিন্তু এই 3টা কি এখন বাকি আছে? তার হাত পূরণ করতে হবে। যখন হাত পূরণ করতে হবে, বাহিরে যেগুলো টান দিব, দেখো এক্সেস বেশি দিচ্ছে কয়টা করে টান? একটা। এখানে একটা দিচ্ছি, তার 2 হাত পূরণ হয়েছে। এখানে একটা টান দিচ্ছি, তার 2 হাত পূরণ হয়েছে। এখানে টান দিচ্ছি, তার কি 2 হাত পূরণ হয়ে গেছে। তার মানে টান আমি কয়টা দিচ্ছি অক্সিজেনের বাইরে? এখানে একটা, এখানে একটা, একটা। অর্থাৎ বাইরের যে হাতগুলো, শাখাগুলো যে আছে, সেখানে জয়টা বেশি টান দিব, তার যোজনী হবে তত। দেখো 1 2 3 টান দিচ্ছি, তাহলে যোজনী কত? তার 3। এটা বুঝতে পারছো? দেখো আরো 2 একটা নিয়ম দিই, দেখে ক্লিয়ার বুঝতে পারবা। SO4 দেখো, এটা আমরা কেমন করে বুঝবো এখন তার যোজনী কত? একই নিয়ম। দেখো তাহলে 1 নম্বর নিয়মটা দেখো কি, সালফার যোজনী কত হয় আমরা জানি? 2 4 6। তার সর্বোচ্চ যোজনী এখানে তার কত? 6। আমি 6 দিলাম, 6। তার সাথে অপরমাণুর সাথে যুক্ত হচ্ছে কি, প্লাস দিতে হবে। এর অক্সিজেনের কত আদান? -2। তার সাথে পরমাণু কয়টা আছে? 4। তাহলে 6 প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণা 8। দেখো তো 8 থেকে 6 গেলে কত? 2। দেখো তো ঠিক আছে কিনা? ঠিক হুবহু দেখো তো ঠিক আছে কিনা? তার যোজনী এখন, তার যোজনী হবে তার 2। এটা তোমার হয়েছে কি, এক নিয়ম। আর একটা নিয়ম দেখো, এখানে কি সালফারের কি সর্বোচ্চ যোজনী কার হয়? হাত কার বেশি? সালফারের। ঠিক সালফারটা আমি মাঝখানে রেখে দিলাম। অক্সিজেন কয়টা আছে এখানে? দেখো তো 4টা আছে, 1 2 3 4। কয়টা দিছি? 4টা দিয়ে দিছি। দেখো এখন এর যোজনী দিলাম, 4টা হাত দিয়ে দিলাম, 4টা হাত দিয়ে দিলাম। এখন এর তো জানি 6, এরও পূরণ হয়ে গেছে 2টা পূরণ হয়েছে। তার কয়টা পূরণ হয়েছে? 2টা। 2 2 4 5 6। সালফার 6টা পূরণ হয়ে গেছে, তার হাত 6 হাত পূরণ হয়েছে। অক্সিজেনের 2 হাত, এটা পূরণ হয়েছে। অক্সিজেনের 2 হাত পূরণ হয়েছে, কিন্তু পূরণ হয় না কার? এটা এবং এটা। তাহলে কি অ্যাক্সেস আমার বেশি টান দিদি দেখাই দিতে হবে। এর হাত পূরণ করার জন্য একটা বেশি দিলাম, আর একটা কি বেশি দিচ্ছি। কয়টা বেশি দিচ্ছি? দেখো 2টা বেশি দিচ্ছি। তার যোজনী দেখো তার 2। আশা করি বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো প্রতিটা সময়, এমনকি প্রতিটা মুহূর্ত।